ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে বিছানা থেকে নেমে ধীর পায়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটে লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপ্টে আছে। ঠোঁটে লেপ্টে যাওয়া লিপস্টিক টিস্যু পেপার দিয়ে মুছিয়ে বিছানার দিকে তাকায় মিম। উলটপালট বিছানায় এখনও অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনও বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে, আজকে একটু বেশি হয়ে গেল। মিম কিন্তু লজ্জায় লাল হয়। আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি, এত পাগল হয়ে যাও বিছানায়। রোজ বউয়ের সাথে থেকেও আমার কাছে আসো, তারপরও এত এনার্জি আসে কই থেকে? মারুফ কিছু বলার আগে মিমের ফোন বেজে ওঠে। বেজে যাওয়া মোবাইল ফোন রিসিভ করেই বেশ ক্ষান্তবেলায় বলে, মামুন, আমি রেহানা ভাবির বাসায় ড্রেসটা সেলাই করতে দিতে এসেছিলাম, তারপর বাচ্চাটাকে স্কুল থেকে নিয়েই ফিরছি। ফোন রাখতেই মারুফ হেসে ওঠে, কি সুন্দর মিথ্যা বলতে পারো তুমি। তোমার জন্যই তো বলতে হয়। আচ্ছা আমি যাই। বউ থাকার পরও কেন তোমাকে বারবার ডাকি সেই উত্তরটা শুনে যাবে না মিম? এখন না, পরে ফোনে শুনব, এখন গেলাম। আচ্ছা। মিম লিপস্টিক মুছে কপালের টিপ ঠিক করতে করতে বাইরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাক বাবা, মিথ্যা কথা বলে মামুনের কাছ থেকে এইবার রোঁতো বেঁচে গেলাম। মারুফ যখন তখন ডাকে, কি যে পাগলামি করে। ইদানিং তার পাগলামিটা বেড়ে গেছে। এই অনৈতিক সম্পর্কে থেকে কতবার বেরিয়ে যেতে চেয়েও পারেনি। কি একটা নিষিদ্ধ নেশায় পেয়ে বসছে। হাজারবার যাব না বলে সিদ্ধান্ত নেয়ার পর মারুফের ফাইনাল কল সে আর আগ্রাহ্য করতে পারে না। নিজের সমস্ত অস্তিত্ব তাকে বিলিয়ে দিলেই মনে হয় সুখ। আদৌ কি সেটা সুখ, মিমতা জানে না। স্বামী হিসাবে মামুন যতই তাকে অসম্মান করুক, যতটা তাকে একাকিত্বে রাখুক, তবু মামুনকে ঠচানো কি তার উচিত হচ্ছে? তাও সে জানে না। সাময়িক সুখের পরশের জন্য তার সামনের ভবিষ্যৎ আস্তে আস্তে ক্রমশ ধূসরবর্ণ হচ্ছে, হবে, এটা নিয়ে সে আর সন্দিহান না। আজ হোক কাল হোক মামুন তা জানবে। তখন হয়তো জীবনের শেষ ঝড় আসবে। তা থেকে নিজের ঘর বাঁচানো কি কঠিন হবে? কিছুই আর ভাবতে পারে না। মারুফের ভাড়া করা ফ্ল্যাট থেকে নেমে বড় রাস্তায় এসে দাঁড়ায়। ঝুমঝুম বৃষ্টি নামে। এক জীবনে মামুনের সমস্ত অবহেলার জবাব দিতে গিয়ে সে জড়িয়ে পড়েছিল তার ছেলের স্কুলের অন্য এক বাচ্চার বাবার সাথে। লোকটার নাম মারুফ। তাদের সম্পর্কের বয়স ৩ বছর। তারা দুজনই নিজেদের সংসারে একাকিত্ব ফিল করত। অনেক না পাওয়া তাদের ছিল। সেই থেকে দুজন বন্ধু, তারপর গল্পে গল্পে কাছে আসা। কিন্তু এই সম্পর্কের ভবিষ্যৎ পরিণাম ভেবে মিম বেশ অশান্ত হয়, বারবার চিন্তিত হয়। তবে কিসের নেশায় যেন বেরিয়ে আসতে চাইলেও পারছে না। রিকশা ডাকে, যতক্ষণে বৃষ্টিতে ভিজে যায়। মনে হয় এ এক অন্যরকম প্রশান্তি। রিকশায় উঠতে যাবে তখনই একটা প্রাইভেট কার থামে তার সামনে। গাড়ির গ্লাস খুলে মামুন বললে, গাড়িতে উঠো। ভয়ে লজ্জায় কেমন যেন কুঁকড়ে যায় মিম। তবুও দরজা খুলে মামুনের পাশে বসে। আমি রেহানা ভাবির বাসা থেকে ফেরার পথে সিএনজি নষ্ট হয়ে গিয়েছিল, তাই রিকশা খুঁজছিলাম। আমি তোমাকে কোনো প্রশ্ন করিনি মিম। তাছাড়া এই জায়গা কিংবা আশেপাশে রেহানা ভাবির বাসা না। স্কুল আজ জলদি ছুটি হয়ে গিয়েছিল। তোমাকে স্কুল থেকে ফোন দিয়েছিল, কিন্তু তোমার ফোন অফ থাকায় স্কুল থেকে আমাকে ফোন দিয়েছিল। মিম কি বলবে বুঝতে পারছে না। মারুফের সাথে চূড়ান্ত মুহূর্তে ফোন আসতে দেখে মারুফ অফ করে দিয়েছিল। পরে অন করেছিল, কিন্তু আর নোটিফিকেশন দেখা হয়নি। না মানে, মিম স্কুল থেকে ফোন দেওয়ার ৫ মিনিট পরে রেহানা ভাবি আমাকে ফোন দিয়েছিলেন তোমাকে না পেয়ে। বাচ্চাটা অনেকক্ষণ ওনার কাছে ছিল। আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে কবেই বাসায় ফিরেছি। দেখলাম তুমি বাসায় নেই। আমি জানি তুমি কই থাকবে, তাই এখানে আসা। কাছাকাছি এসেই তোমাকে ফোন দিয়েছিলাম, তুমি বললে রেহানা ভাবির বাসায়। অথচ তুমি এখানে অন্য আরেকজনের ফ্ল্যাটে। মারুফ সাহেব যে ফ্ল্যাট ভাড়া করেছেন সেটা আমার বন্ধু রাকিবের, তাই এখান থেকে তথ্য পাওয়াটা আমার জন্য কষ্টসাধ্য না। মিম কেবল শুনে যাচ্ছে। ভয়ে সে কেঁপে উঠছে বারবার। যা আশঙ্কা করেছিল তাই হতে যাচ্ছে। মামুন বলেই যাচ্ছে, গত ৬ মাস থেকে আমি তোমাকে প্রতি মুহূর্ত ফলো করে যাচ্ছি। হুট করে তো সিদ্ধান্তে যেতে পারি না। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু ব্যবসায়িক কারণে কয়েকটা বছর আমি বিপর্যস্ত ছিলাম। সেখানে তোমার সাপোর্ট দরকার ছিল। তোমাকে আমি সব বলেছিলাম। অনেক সময় তোমার উপর অন্যায় করেছিলাম। ঝগড়া মারামারি অল্প শব্দ হয়েছে। কিন্তু লাইফের ৭ বছরে যদি ১ বছর ২ বছর অন্যায় করি আর বাকি ৫ বছর ভালোবাসি তোমাকে, তবে কি তার হিসেব তোমার কাছে ছিল না? একটু অপেক্ষা করতে তো পারতে। করনি। জড়িয়ে গেছো পরকীয়ায়। হয়তো আমাকে আর ভালো লাগেনি।
এটা স্বাভাবিক। আমার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। তোমার উপর আমার ক্ষোভ রাগ নেই। যা ভালো মনে করেছ তাই করেছ। মিমের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে, হাউ মাউ করে কাঁদছে। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। আমি এই 3 বছর অনেকবার তোমাকে সুযোগ দিয়েছি, নানা রকমভাবে ইনডাইরেক্ট তোমাকে বুঝিয়েছি। তুমি বুঝোনি, ভেবেছ আমি বোকা, সহজ সরল। এর মধ্যে কথা বলতে বলতে গাড়ি থামায় মামুন। মিম অবাক হয়, এ তো তার বাবার বাসার সামনে এসে গাড়ি থেমেছে। এখানে কেন মামুন? এটা নিজের বাবার বাসা, তাও চিনতে পারছ না? কি করে চিনবে? তোমার চোখে এখন রঙিন চশমা। আমি সেটা বলিনি মামুন। এখানে কেন আসছো হঠাৎ? মিম শোনো, আর যাই হোক, কোনো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা যায় না। আমি আমার সন্দিহান মন নিয়ে তোমাকে আর ভালোবাসতে পারবো না, আর ভালোবাসাহীন একজন নিয়ে সংসার করা যায় না। তুমি কি আমাদের বাচ্চার কথা ভাববে না? তার জন্য আমি আছি, আমাদের দুজনের কাছেই থাকবে, আর আমি নিজে আর বিয়ে করছি না। তবে তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও, মারুফরা জাস্ট ইউজ করবে, বিয়ে করবে না। তালাকনামা রেডি হয়ে গেলে পৌঁছে যাবে। যাও, এবার নেমে পড়ো। তোমার বাবা মাকে কিচ্ছু বলিনি, তোমাকে তাদের কাছে ছোট করব না। তুমি দরকার হলে আমার নামে কিছু মিথ্যা বলে দিও। যাও, নামো। প্লিজ আমার কথা শোনো, একটা সুযোগ দাও। সরি মিম, টাইম শেষ হয়ে গেছে। এই সিদ্ধান্ত একদিনে নেইনি, অতএব পৃথিবীর কোনো শক্তি আমাকে আর ফেরাতে পারবে না। তুমি নেমে যাও, তোমার সমস্ত কাপড়চোপড় আমি কাল পাঠিয়ে দিব। আর যখন ইচ্ছে আমাদের বাচ্চাকে দেখতে খবর পাঠিও, নিয়ে আসিও, আমার কোনো সমস্যা নেই। ভালো থেকো। বিদায় মিম। 7 বছর অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দিও। মিম গাড়ি থেকে নেমে যায়। ততক্ষণে মামুন গাড়ি নিয়ে হাওয়া হয়ে যায়। বাসার দরজায় কলিং বেল দিয়ে নিচে বসে পড়ে। আজ তার সব শেষ হয়ে গেল। মানুষটাকে বুঝতে পারল না, এত বড় অন্যায় সে করে ফেলল। দরজা খুলে মায়ের ডাকে সম্বিত ফিরে পায় মিম। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মা, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিজের হাতে সব শেষ করে ফেললাম, আমি আর বাঁচতে চাই না, বলেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় মিম। মায়ের চিৎকারে এগিয়ে আসে বাবাসহ অনেকে। মিমকে ধরাধরি করে ভেতরে নিয়ে যাওয়া হয়।